গত 11ই জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজি মতে 26শে মে গেল নজরুল জয়ন্তী। কাজী নজরুল ইসলামকে নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, কিন্তু বাঙালি পাঠকের কাছে তিনি কবি বা গীতিকার হিসেবে যতটা সুপরিচিত এবং আদৃত, গল্পকার হিসেবে ততটা নন। অথচ তাঁর লেখা গল্পের সংখ্যাও কম নয় এবং গুণগত মানেও তারা যে সেরা লেখার পর্যায়ে পড়ে সে প্রমাণ ইতিমধ্যেই আমরাও পেয়েছি আমাদের পুজো সংখ্যা স্পেশাল এপিসোডে। তাই আজ আমাদের আসরে তাকে জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য তাঁরই গল্প দিয়ে, বাউন্ডেলের আত্মকাহিনী। 1919 সালে সওগাত পত্রিকায় প্রকাশিত এই গল্পটি তার প্রথম প্রকাশিত গল্প, যেটি পরে 1924 সালে ওরিয়েন্টাল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স লিমিটেড প্রকাশিত রিক্তের বেদন বইটিতে সংকলিত হয়েছিল। বর্তমানে গল্পটি পড়ছি বাংলা লাইব্রেরির অনলাইন সংগ্রহ থেকে। আসুন তাহলে শুনে নেওয়া যাক কাজী নজরুল ইসলামের প্রথম ছোট গল্প বাউন্ডেলের আত্মকাহিনী। পাঠে আমি রৌহিন। ক। বাঙালি পল্টনের একটি বওয়াটে যুবক আমার কাছে তাহার কাহিনী বলিয়াছিল নেশার ঝোঁকে। নিচে তাহাই লেখা হইল, সে বোগদাদে গিয়া মারা পড়ে। কি ভায়া, নিতান্তই ছাড়বে না, একদম এঁটেল মাটির মতো লেগে থাকবে। আহারে ছো, তুমি যে দেখছি চিটে গুড়ের চেয়েও চামচিটেল। তুমি যদিও হচ্ছ আমার এক গ্লাসের ইয়ার, তবু সত্যি বলতে কি, আমার সেসব কথাগুলো বলতে কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। কারণ খোদা আমায় পয়দা করবার সময় মস্ত একটা গলত করে বসেছিলেন। কেননা চামড়াটা আমার করে দিলেন হাতির চেয়েও পুরু, আর প্রাণটা করে দিলেন কাদার চেয়েও নরম। আর কাজেই দু চারজন মজুর লাগিয়ে আমার এই চামড়ায় মুগুর বসালেও আমি গোপে তা দিয়ে বলবো কুছ পরোয়া নেই। কিন্তু আমার এই নাজক জানটায় যদি একটু আঁচড় লাগে, ছোট্ট মেয়ের মতো চেঁচিয়ে উঠব। তোমার 82-10 আনা ওজনের কিলগুলো আমার এই স্থূল চর্মে স্রেফ আরাম দেওয়া ভিন্ন আর কোনো ফলোৎপাদন করতে পারে না। কিন্তু যখনই পাকড়ে বসো, ভাই তোমার সকল কথা খুলে বলতে হবে, তখন আমার অন্তরাত্মা ধুকপুক করে ওঠে। পৃথিবী ঘোরার ভৌগোলিক সত্যটা তখন হাড়ে হাড়ে অনুভব করি। চোখেও যে সরসব পুষ্প প্রস্ফুটিত হতে পারে বা জোনাক পোকা জ্বলে উঠতে পারে, তা আমার মতো এইরকম শোচনীয় অবস্থায় পড়লে তুমিও অস্বীকার করবে না। খ। হ্যাঁ, আমার ছোটকালের কোনো কথা বিশেষ ইয়াদ হয় না, আর আবছা রকমের একটু একটু মনে পড়লেও তাতে তেমন কোনো রাস বা রোমান্স বা বৈচিত্র্য এসব কিছু নেই। সেই সরকারি রামসামের মতো পিতামাতার অত্যধিক স্নেহ, পড়ালেখায় লবডঙ্কা, ঝুলঝাপ্পুর ডান্ডাগুলি খেলা, দ্বিতীয় নাস্তি, দুষ্টামিতে নষ্টামিতে নন্দদুলাল কৃষ্ণের তদানীন্তন অবতার, তার ছেলেদের দলে অপ্রতিহত প্রভাবে আলেকজান্ডার দি গ্রেটের ক্ষুদ্র সংস্করণ। আমার অনুগ্রহে ও নিগ্রহে গ্রামের আবালবৃদ্ধ বনিতা বিশেষ খোঁজ ছিলেন কিনা তা আমি কারুর মাথায় হাত দিয়ে বলতে পারি না। তবে সকলেই আমার পরমার্থ কল্যাণের জন্য যে সকাল সন্ধে প্রার্থনা করত, সেটা আমার তীক্ষ্ণ শ্রবণন্দিও না বাকের ছিল না। একটা প্রবাদ আছে, উৎপাত করলেই চিৎপাত হতে হয়। সুতরাং এটা বলাই বাহুল্য যে আমার পক্ষেও উক্ত মহাকাব্যটির ব্যতিক্রম হয়নি, বরং ও কথাটা ভয়ানকভাবেই আমার উপর খেটেছিল। কারণ ঘটনাচক্রে আমি যখন আমার জননীর কক্ষচ্যুত হয়ে সংসারের কর্মবহুল ফুটপাতে চিৎপাত হয়ে পপাত হলুম, তখন কত শত কর্মব্যস্ত সবুজ ঠ্যাং যে অহম বেচারার ব্যথিত পাঁজরের উপর দিয়ে চলে গেল, তার হিসেব রাখতে শুভঙ্কর দাদাও হার মেনে যায়। থাক, আমার সেসব নিরস কথা আউড়িয়ে তোমার আর কীর্তি জ্বালাবো না, শুনবে মজা। একদিন পাঠশালায় বসে আমি বঙ্কিমবাবুর মুচিরাম গুড়ের অনুকরণে ছেলেদের মজলিস সরগরম করে আবৃত্তি করেছিলুম, মানেময়ী রাধে একবার বদন তুলে গুড়ুক খাও। এতে শ্রীমতী রাধার মানভঞ্জন হয়েছিল কিনা জানবার আর অবসর পাইনি, কারণ নেপথ্যে ভুজঙ্গ প্রয়াত ছন্দে আরে রে দুর্বৃত্ত পামর বলে হুঙ্কার করে আমার ঘাড়ে এসে পড়লেন সশরীরে আমাদের আগমার্কা পণ্ডিত মশাই। জবনিকার অন্তরালে যে যাত্রার দলের ভীম মশাইয়ের মতো ভীষণ পণ্ডিত মশাই অবস্থান করছিলেন, এ নাবালকের একেবারেই জানা ছিল না। তাঁর ক্রোধ বন্যী যে দুর্বাসার চেয়েও উদ্দীপ্ত হয়ে উঠেছিল, তা আমি বিশেষ রকম উপলব্ধি করলুম যখন
তিনি একটা প্রকাণ্ড মোষের মতো এসে আমার নাতি দীর্ঘ শ্রবণন্দিয়টি ধরে দেয়ালের সঙ্গে মাথাটার ভীষণ সংঘর্ষণ আরম্ভ করলেন। তখনকার পুরোদস্তুর সংঘর্ষণের ফলে কোনো নতুন বৈদ্যুতিক ক্রিয়ার উদ্ভাবন হয়নি সত্য, কিন্তু আমার সর্বশরীরের ইলেকট্রিসিটি যে সাংঘাতিক রকমের ছোটাছুটি করছিল সেটা অস্বীকার করতে পারবো না। মার খেয়ে খেয়ে ইট পাটকেলের মতো আমার এই শক্ত শরীরটা যত না কষ্ট অনুভব করছিল, তার শালঙ্কার গালাগালির তোড়ে তার চেয়ে অনেক বেশি কষ্ট অনুভব করছিল আমার মনটা। আদৌ মুখরোচক নয় এরূপ কতগুলো অখাদ্য তিনি আমার পিতৃপুরুষের মুখে দিচ্ছিলেন, এবং একেবারেই সম্ভব নয় এরকম কতগুলো ঘনিষ্ঠ সম্পর্কের দাবি আমার কাছে করছিলেন। তার 5 পোয়া পরিমিত চৈতন্য চুটকিটা ভেগ ছানার মতো শিরোপরি অস্বাভাবিক রকমের লম্ফঝম্প প্রদান করিতেছিল। সঙ্গে সঙ্গে খুব হাসিও পাচ্ছিল, কারণ চৈতন্য তেড়ে উঠার নিগূঢ় অর্থ সেদিন আমি সম্যক রূপে হৃদয়ঙ্গম করেছিলুম। ক্রমে যখন দেখলুম তার এ প্রহারের কবিতায় আদৌ জ্যোতি বা বিরামের চিহ্ন দেখা যাচ্ছে না, তখন আর বরদাস্ত হলো না। জানো তো, পুরুষের রাগ আনাগোনা করে। আমিও তাই ওইখানেই একটা হেস্তনেস্ত করে দেওয়ার অভিপ্রায় তার খাঁড়ার মতো নাকটায় বেশ মাঝারি গোছের একটা ঘুষি বাগিয়ে দিয়ে বীরের মতো শটান স্বগৃহাভিমুখে রওনা হলুম। বাড়ি গিয়েও আমি নিজেকে নিরাপদ মনে করলুম না, তাই পিতৃভয়ে গিয়ে সেঁধালুম একেবারে চালের মরাইয়ে। উদ্দেশ্য, নিভৃত স্থান হতে কেউ আর সহজে আবিষ্কার করতে পারবেন না। কি জানি কখন কি হয়। খানিক পরেই আমার সেই গুপ্তপুর হতেই শুনতে পেলুম পণ্ডিত মশাই ততক্ষণে শালঙ্কারে আমার জন্মদাতার কাছে প্রাঞ্জল ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন যে আমার মতো দুর্ধর্ষ বাউন্ডেলে ছোকরার লেখাপড়া তো ক অক্ষর গোমাংসু, তদুপরি গুরুমশাইয়ের নাসিকায় গুরুপ্রহার ও গুরুপত্নীর নিন্দাবাদ অপরাধে আপাতত এই দুনিয়াতেই আমাকে লঘু ঠুঁটোর মতো চাটু হস্তে মাছি মারতে হবে, অর্থাৎ কুষ্ঠ ব্যাধি হবে। তারপর নরকে যাতে আমার স্পেশাল অর্থাৎ বিশেষ শাস্তির বন্দোবস্ত হয়, তার জন্যও নাকি তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঠিকঠাক করতে পারেন। প্রথমত অভিশাপটার ভয় একটু বিচলিত হয়ে পড়েছিল। গুরুপত্নীর নিন্দাবাদ কথাটা আমি প্রথমে বুঝতে পারিনি। পরে অবগত হলুম পণ্ডিত মশাইয়ের অর্ধাঙ্গিনীর নামও নাকি শ্রীমতী রাধা, আর তার একটু একটু গুরুক খাওয়ার অভ্যেস নাকি আছে। অবশ্য সেটা স্বামী দেবতার অগোচরেই সম্পন্ন হয়। আমি নাকি তাই দেখে এসে ছেলেদের কাছে সহস্তে গুরুক সেজে অভিমানিনী শ্রীমতী রাধার মানভঞ্জনার্থ করুণ মর্মস্পর্শী সুরে উপরোধ করেছিলুম, মানময়ী রাধে একবার বদন তুলে গুরুক খাও। আর পণ্ডিত মশাই অন্তরালে থেকে সব শুনেছিলেন। আমার আর বরদাস্ত হলো না। চালের মরাইয়ে থেকেই উসকুস করতে লাগলুম। ইতিমধ্যে গরমেও আমি রীতিমতো গরধর্ম হয়ে উঠেছিল। আমি মোটেই জানতুম না পণ্ডিত মশাইয়ের গিন্নির নাম শ্রীমতী রাধা, আর তিনি যে গুরুক খান তা তো বিলকুলই জানতাম না। কাজেই এতগুলো সত্যের অপলাপে আমি আর মাথা ঠিক রাখতে পারলুম না। তুড়ুক করে চালের মরাই হতে পিতৃ সমীপে লাফিয়ে পড়ে আমার নির্দোষিতা প্রমাণ করার জন্য অশ্রু গদগদ কণ্ঠে অকাট্য যুক্তি প্রয়োগ করতে লাগলাম। কিন্তু ততক্ষণে ক্রোধান্ধ পিতা আমার অ্যাপিল অগ্রাহ্য করে ঘোড়ার গোগালচির মতো আমার সামনের লম্বা চুলগুলো ধরে দমাদম প্রহার জুড়ে দিলেন। বাস্তবিক সেরকম প্রহার আমি জীবনে আশা করিনি। চপেটাঘাত, মুষ্টাঘাত, পদাঘাত ইত্যাদি 4 হাত পায়ের যত রকম আঘাত আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, সব যেন রবিবাবুর গানের ভাষায় শ্রাবণের ধারার মতো পড়তে লাগলো আমার মুখের পরে পিঠের পরে। সেদিনকার পিটুনি খেয়ে আমার পৃষ্ঠদেশ বেশ বুঝতে পেরেছিল যে তার পিঠ নাম সার্থক হয়েছে। একেই আমাদের ভাষায় বলে পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দেওয়া। বৃন্দাবন না দেখি তার পরদিনই কিন্তু বাবা আমায় বর্ধমান এনে নিউ স্কুলে ভর্তি করে দিলেন। কি করি, আমি নাচারের মতো সব সহ্য করতে লাগলুম। কথায় বলে ধরে মারে না সয় ভালো। গ প্রথম প্রথম শহরে এসে আমার মতো পাড়াঙে গোয়ারকে বিষম বিব্রত হয়ে উঠতে হয়েছিল, বিশেষ করে শহুরে ছোকরাদের দৌরাত্রিতে। সে বেটারা পাড়াঙে ছেলেগুলোকে যেন একেবারে ইঁদুর পেঁচার মতো পেয়ে বসে। যা হোক, অল্প দিনেই আমি শহুরে কায়দায় কেতাদুরস্ত হয়ে উঠলাম। ক্রমে অহম পাড়াগে ভূতি
আবার তাদের দলের একজন হুমড়ো চুমড়ো ওস্তাদ ছোকরা হয়ে পড়ল। সেই আগেকার পগেয়া খচ্চর ছেলেগুলোই এখন আমায় বেশ একটু সমীহ করে চলতে লাগলো। বাবা, এ শর্মার কাছে বেড়ে ওস্তাদি, এ ছেলে হচ্ছে অষ্টধাতু দিয়ে তৈরি। দেখতে দেখতে পড়ালেখায় যত না উন্নতি করলুম, তার চেয়ে বহুল পরিমাণে উন্নতি করলুম রাজ্যের যত দুষ্টুমির গবেষণায়। তখন আমায় দেখলে বর্ধমানের মতো পবিত্র স্থানও তটস্থ হয়ে উঠত। ক্রমে আমাদের মস্ত একটা দল পেকে উঠল। পুলিশের ঘাড়ে দিন কতক 11 ইঞ্চি ঝাড়তেই তারা আমাদের সঙ্গে গুপ্ত সন্ধি করে ফেললে। এইরূপে ক্রমেই আমি নিচু দিকে গড়িয়ে যেতে লাগলুম। তাই বলে যে আমাদের দিয়ে কোনো ভালো কাজ হয়নি তা বলতে পারবো না। মিশন, কুষ্ঠরোগ, দুর্ভিক্ষ প্রভৃতিতে আমাদের এই বটে ছেলের দল যা করেছে তার শতাংশের একাংশও করে উঠতে পারেনি ওই নিরীহ গোবেচারা ছাত্রের দল। তারা আমাদের মতন অমন অদম্য উৎসাহ ক্ষমতা পাবে কোথায়? তারা তো শুধুই বইয়ের পোকা। বর্ধমান যখন ডুবে যায় তখন আমরাই শহরের সিকি লোককে বাঁচিয়েছিলাম। সে সময় আমাদের দলের অনেকে নিজের জীবন উৎসর্গ করে আত্মের জীবন রক্ষা করেছিল। কনফারেন্সের সভা সমিতির চাঁদা আদায়ের প্রধান উদ্যোগ আয়োজনের প্রধান পাণ্ডা ছিলাম আমরা। আমাদেরই চেষ্টায় স্পোর্টস, জিমন্যাস্টিক, সার্কাস, থিয়েটার, ক্লাব প্রভৃতির আড্ডাগুলোর অস্তিত্ব অনেক দিন ধরে লোপ পায়নি। পিতার অবস্থা খুব সচ্ছল না হলেও মাসোহারাটা ঠিক রকমই পাঠাতেন। তিনি তো আর আমার এত দূর উন্নতির আশা করেননি, আর এত খবরও রাখতেন না, কারণ কোনো ক্লাসেই আমার প্রমোশন স্টপ হয়নি। বহু গবেষণার ফলেও হেডমাস্টার মহাশয় আবিষ্কার করতে পারেননি আমার মতো বওয়াটে ছোকরা কি করে পাশের নম্বরটা রাখে। ভায়া, ওইখানেই তো জিনিয়াসের প্রতিভার পরিচয়। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। পরীক্ষার সময় 4-5 জোড়া অনুসন্ধিৎসু দৃষ্টি আমার পেছনে লেগে থাকতই, কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যাদের কুল কিনারা পান না, তাদের ধরবেন পদির ভাই গৌরীশঙ্কর। তাছাড়া খালি চুরি বিদ্যায় কি আর চলে? এতে অনেক মাথা কামাতে হয়। পরীক্ষকের ঘর হতে তার ছেলে বা অন্য কোনো ক্ষুদ্র আত্মীয়ের থ্রু দিয়ে রজতচক্রের বিনিময় খাতাটি বেমালুম বদলে ফেলা, প্রেস হতে প্রশ্ন চুরি প্রভৃতি অনেক বুদ্ধি এ শর্মার আয়ত্তে ছিল। সেসব শুনলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে উঠবে। যা হোক, এই রকমই যেন তেন প্রকারেণ 3rd ক্লাসের চৌকাঠে পা দিলুম গিয়ে। বাড়ি খুব কম যেতুম, কারণ পাড়াগা তখন আর ভালো লাগতো না। পিতাও বাড়ি না গেলে দুঃখিত হতেন না, কারণ তার বিশ্বাস ছিল আমি এইবার একটা কিছু না হয়েই যাই না। আমাদের গ্রামের কুল্লে আমিই পড়তে এসেছিলাম ইংরেজি স্কুলে, তার উপর আমি নাকি পাশগুলো পঙ্খিরাজ ঘোড়ার মতো তাড়াতাড় ডিঙিয়ে যাচ্ছিলাম। কেবল একজনের আঁখি দুটি সর্বদাই আমার পথপানে চেয়ে থাকত, তিনি আমার স্নেহময়ী জননী। মায়ের মন তো এত শত বোঝে না, তাই 2 মাস বাড়ি না গেলেই মা কেঁদে আকুল হতেন। সংসারে মার কাছে ভিন্ন আর কারুর কাছে এতটুকু স্নেহ আদর পায়নি। দুষ্টু বদমায়েশ ছেলে বলে আমায় যখন সকলেই মারতো, ধমকাতো, তখন মাই কেবল আমায় বুকে করে সান্ত্বনা দিতেন। আমার এই দুষ্টুমেটাই যেন তার সবচেয়ে ভালো লাগতো। আমার পিঠে প্রহারের দাগগুলোয় তেল মালিশ করে দিতে দিতে কতদিন তার চোখ দিয়ে অশ্রুর নদী বয়ে গেছে। যখন 3rd ক্লাসে উঠলুম, তখন বোধহয় মায়ের জিদেই বাবা আমায় চতুষ্পদ করে ফেললেন, অর্থাৎ বিয়ে দিয়ে দিলেন। আমি কুটিদেশ বন্ধনপূর্বক নানা ওজোর আপত্তি দেখাতে লাগলাম, কিন্তু মায়ের আদালত ও তাঁর অশ্রু জলের ওকালতিতে আমার সমস্ত ওজোর বাতিল ও নামঞ্জুর হয়ে গেল। কি করি, যখন শুভদৃষ্টি হয়ে গেল তখন তো আর কথাই নাই। তাছাড়া কোণেটি মন্দ ছিল না। আজকালকার বাজারে পাড়া গেয়ে এরকম কোণে 100-1টা মেলে না। বয়সও 12-13 হয়েছিল। ওই 12-13 বছরের কিশোরীটিকেই মা নাকি সমর্থ মেয়ে দেখে বউ করবার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিলেন। আমারও বয়স তখন 19-এর কাছাকাছি। এতেই নাকি মেয়ে মহলে মাকে কত কথা শুনতে হতো। প্রথম কোণে বউ একটি পুঁটলির মতো জড়সড় হয়ে তার নির্দিষ্ট একটি কোণে চুপ করে বসে থাকত। নববধূদের নাকি চোখ টেড়ে চাইতে নেই, তাই সে প্রায় চোখ বুজে থাকত। কিন্তু অনবরত চোখ বুজে থাকা সেও যে এক বিভৎস ব্যাপার, তাই সে 2-1বার অন্যের অলক্ষ্যে ভয়চকিত দৃষ্টিতে চারিদিকে একটু তাকিয়ে নিত। যদি তার এই বেহায়াপনা কেউ দেখে ফেলে তাহলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আর কি। আমাকে দেখলে তো আর কথাই নেই,
নিজেকে কাচিমের মতো তৎক্ষণাৎ শাড়ি ওড়না প্রভৃতির ভিতরে ছপিয়ে ফেলত। তখন একজন প্রকাণ্ড অনুসন্ধিৎসু লোকের পক্ষেও বলা দুঃসাধ্য হয়ে উঠত ওটা মানুষ না কাপড়ের একটা বোঁচকা। তবে এটা আমার দৃষ্টি এড়াতো না যে আমি অন্যদিকে চাইলেই সে তার বেনারসি শাড়ির ভিতর থেকে চুরি করে আমার দিকে চেয়ে দেখত, কিন্তু আমি তার দিকে চাইতে না চাইতেই সে শটান চোখ দুটোকে বুজে ফেলে গম্ভীর হয়ে বসে থাকত, যেন আমায় দেখবার আদৌ তার গরজ নাই। আমি মুখ টিপে হাসতে হাসতে পালিয়ে এসে উচ্চস্বরে বউয়ের লজ্জাহীনতার কথা প্রকাশ করে ফেলতুম। মা তো হেসেই অস্থির, বলতেন, হ্যাঁ রে, তুই কি জনমভর এরকম খ্যাপাই থাকবি? আমার ভগ্নীগুলি কিন্তু কিছুতেই ছাড়বার পাত্রী নন। তারা বউয়ের রীতিমতো কৈফিয়ত তলব করতেন। সে বেচারির তখনকার বিপদটা ভেবে আমার খুব আমোদ হতো। আমি হেসে লুটোপুটি যেতাম। যা হোক, এ একটা খেলা, মন্দ লাগছিল না। ক্রমে আমি বুঝতে পারলুম কিশোরী কোণে আমায় ভালোবাসতে আরম্ভ করেছে, কিন্তু আমি পারতপক্ষে তাকে জ্বালাতন করতে ছাড়তুম না। আমার পাগলামির ভয়ে সে বেচারি আমার সঙ্গে চোখাচোখি চাইতে পারত না, কিন্তু দরজার ফাঁক দিয়ে সে যে আমার পানে তার পটল চেরা চোখ দুটির ভাষা ভাষা করুণ দৃষ্টি দিয়ে 1000 বার চেয়ে দেখত, তা আমি স্পষ্টই বুঝতে পারতুম। আর গুনগুন স্বরে গান ধরে দিতুম, সে যে করুণা জাগায় সকরুণ নয়নে, কেন কি বলিতে চায় না বলিয়া যায় সে। ক্রমে আমারও ভালোবাসা এই ছেলেমেয়ের মধ্যে দিয়েই একটু আধটু করে বেরিয়ে পড়তে লাগলো। তারপর পরীক্ষা নিকট দেখে শুভাকাঙ্ক্ষী পিতা আমাকে আর বাড়িতে রাখা নিরাপদ বিবেচনা করলেন না। আমি চলে আসার দিনে আর জ্যাঠামি দিয়ে হৃদয়ে লুকিয়ে রাখতে পারিনি। হাসতে গিয়ে অশ্রু জলে গণ্ডস্থল প্লাবিত করেছিলুম। সজল নয়নে তার হাত দুটি ধরে বলেছিলুম, আমার সকল দুষ্টুমি ক্ষমা করো লক্ষ্মীটি, আমায় মনে রেখো। সে মুখ ফুটে কিছু বলতে পারলে না, কিন্তু তার ওই চোখের জলই যে বলে দিলে সে আমায় কত ভালোবেসে ফেলেছে। আমি ছেড়ে দেবার পর সে বিছানায় উপুর হয়ে পড়ে অব্যক্ত স্বরে কাঁদতে লাগলো। আমি চোখে রুমাল চেপে কোনো রকমে নিজের দুর্বলতাকে সংবরণ করে ফেললুম। কে জানতো আমার সেই প্রথম সম্ভাষণই শেষ বিদায় সম্ভাষণ, আমার সেই প্রথম চুম্বনই শেষ চুম্বন। আর তাকে দেখতে পাইনি। আমি চলে আসবার মাস 2 পরেই পিত্রালয়ে সে আমায় চিরজনমের মতো কাঁদিয়ে চলে যায়। প্রথম যখন সংবাদটা পেলুম তখন আমার কিছুতেই বিশ্বাস হলো না, এত বড় দুঃখ দিয়ে সে আমায় চলে যাবে। আমার এই আহত প্রাণ চিৎকার করে কাঁদতে লাগলো, না গো না, সে মরতেই পারে না। স্বামীকে না জানিয়ে সে কেমন করে চলে যেতেই পারে না। সব শত্রু হয়ে তোমার বিরুদ্ধে মিথ্যে কথা জানিয়েছে। আমি পাগলের মতো রাবেয়াদের বাড়ি গিয়ে হাজির হলুম। আমায় দেখে তাদের পুরনো শোক যেন আবার নতুন করে জেগে উঠল। বাড়িময় এক উচ্চ ক্রন্দনের হাহাকার রোল আমার হৃদয়ে বজ্রের মতো এসে বাজল। আমি মূর্ছিত হয়ে পড়লুম। ওগো, আর তার মৌন অশ্রুজল আমার পাষাণ বক্ষ সিক্ত করবে না? একটি কথাও যে বলতে পারেনি সে। সে যাবে না, কখনো যাবে না। হায় অভিমানিনী, ফিরে এসো, ফিরে এসো। সে এলো না। যখন নিঝুম রাত্রির কেউ জেগে নেই, কেবল একটা ফেরু ফেউ ফেউ চিৎকার করে আমার বুকের স্পন্দন দ্রুততর করে তুলছিল, তখন একবার তার গোড়ের উপর গিয়ে উপুর হয়ে বললুম, রাবেয়া প্রিয়তমে, একবার ওঠো। আমি এসেছি, সকল দুষ্টুমি ছেড়ে এসেছি। আমার সারা বক্ষ জুড়ে যে তোমারই আলেখ্য আঁকা, তাই দেখাতে এই নিভৃত গোরস্থানে নীরব যামিনীতে একা এসেছি। ওঠো অভিমানিনী রাবেয়া আমার, কেউ দেখবে না, কেউ জানবে না। কবর ধরে সমস্ত রাত্রির কাঁদলুম, রাবেয়া এলো না। আমার চারিদিকে একটা ঘূর্ণি বায়ু হু হু করে কেঁদে ফিরতে লাগলো। ছোট্ট শিউলি গাছ থেকে শিশির সিক্ত ফুলগুলো আমার মাথার উপর ঝরে পড়তে লাগলো। ও আমার রাবেয়ার অশ্রুবিন্দু, না কারোর সান্ত্বনা? দু একটা ধসে যাওয়া কবরে দপদপ করে আলেয়ার আলো জ্বলে উঠতে লাগলো। আমি শিউরে উঠলুম। তখন ভোর হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সর্বাঙ্গে তার কবরের মাটি মেখে আবার ছুটে এলুম বর্ধমানে। হায়, সে তো চলে গেল, কিন্তু আমার প্রাণের স্মৃতির যে আগুন জ্বেলে গেল সে তো আর নিভল না। সে আগুন যে ক্রমেই বেড়ে চলেছে,
আমার বুক যে পুড়ে ছারখার হয়ে গেল। এই প্রাণ পোড়ানো স্মৃতির আগুন ছাড়া একটা কোনো নিদর্শন যে সে রেখে যায়নি, যাতে করে আমার প্রাণে একটু সান্ত্বনা পেতুম। সেই যে আঘাত পেলুম, তাতেই আমার বুকের পাঁজর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। আমি আর উঠতে পারলুম না। ঘ দিন যায়, থাকে না। আমারও নীরস দিনগুলো কেটে যেতে লাগলো কোনো রকমে। ক্রমে ফার্স্ট ক্লাসে উঠলুম। তখন অনেকটাই শুধরেছি। ইতিমধ্যে বর্ধমান নিউ স্কুল উঠে যাওয়ায়, তাছাড়া অন্য জায়গায় গেলে কতটা প্রকৃতিস্থ হতে পারবো আশায় আমি রানীগঞ্জে এসে পড়তে লাগলুম। আমাদের ভূতপূর্ব হেডমাস্টার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলের হেডমাস্টারই পদ পেয়েছিলেন। তাঁর পুরনো ছাত্র বলে তিনি আমায় স্নেহের চক্ষে দেখতে লাগলেন। আমিও পড়ালেখায় একটু মন দিলুম। কিন্তু ইতিমধ্যে আরেকটা বিভ্রাট বেঁধে গেল। আবার আমার বিয়ে হয়ে গেল। তুমি শুনে আশ্চর্য হবে, আমি এ বিয়েতে কোনো ওজর আপত্তি করিনি। তখন আমার মধ্যে সে উৎসাহ, সে একগুঁয়েমি আর ছিল না। রাবেয়ার মৃত্যুর সঙ্গে আমি যেন একেবারেই পরনির্ভরশীল বালকের মতো হয়ে পড়লুম। যে যা বলতো তাতে উদাসীনের মতো হ্যাঁ বলে দিতুম। কোনো জিনিস তলিয়ে বুঝবার বা নিজেকে স্বাধীন মত প্রকাশ করবার ক্ষমতা তখন যেন আমার আদৌ ছিল না। আমার পাগলামি, হাসি সব শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এইসব দেখেই বোধহয় মা আমার আবার বিয়ে দেবার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। তাছাড়া আমি আরো ভেবেছিলুম, হয়তো এই নবঢার মধ্যেই আবার আমার রাবেয়াকে ফিরে পাবো, আর তার স্নেহকোমল স্পর্শ হয়তো আমার বুকের দারুণ শোক যন্ত্রণার মধ্যে শান্তি আনতে পারবে। কিন্তু হায়, যার জীবন চিরকালই এইরকম বিষাদময় হবে বলে বিধাতার মন্তব্য বহিতে লিখিত হয়ে গেছে, তার সবর ও শোকর ভিন্ন নান্য গতি, তার কপাল চিরদিনই পূর্বে। নববধূ সখিনা দেখতে শুনতে মন্দ নয়, তাই বলে ডানাকাটা পরিও নয়। আর আমার নিজের চেহারার গুণ বিচার না করে ওই রকম একটি পরীর কামনা করাও তো অন্যায় ও ধৃষ্টতা। গুণও আমার তুলনায় অনেক বেশি, সেসব বিষয়ে কোথাও খোঁজ ছিল না। আজকালকার ছোকরারা নিতান্ত বেহায়ার মতো নিজে বউ পছন্দ করে আনে। নিজের শরীর যে আবলুস কাঠের চেয়েও কালো বা কেঁত কাঠের চেয়েও এবড়ো খেবড়ো, সেদিকে দৃষ্টি নেই। কিন্তু বউটির হওয়া চাই দস্তুর মতো দুধে আলতা রং, হরিণের মতো নয়ন, অন্তত পটল চেরা চোখ তো চাই, সিংহের মতো কটিদেশ, চাঁদের মতো মুখ, কোকিলের মতো কণ্ঠস্বর, রাজহংসীর মতো গমন, রাতুল চরণ কমল। কারণ মানভঞ্জনের সময় যদি দেহি পদপল্লব মুদারাম বলে তার চরণ ধরে ধর্ণা দিতেই হয়, আর সেই চরণ যদি গড ফরবিড গদাধরের পিসির ঠ্যাঙের মতোই শক্ত কাঠপাড়া হয়, তাহলে বেচারা একটা আরাম পাওয়া হতে যে বঞ্চিত হয়, আর বেজায় রসভঙ্গও হয়। তৎসঙ্গে আরো কত কি কবি প্রসিদ্ধির চিজ বস্তু, সেসব আমার এখন আর ইয়াদ নেই। এইসব বোকারা ভুলেও ভাবে না যে মেয়েগুলো নিতান্ত সতীলক্ষ্মী গোবেচারার জাত হলেও তাদেরও একটা পছন্দ আছে, তারাও ভালো বর পেতে চায়। আমরা যত সব পুরুষ মানুষ বেজায় স্বার্থপর বলে তাদের কোনো কষ্ট দেখেও দেখিনি। মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না ভাব আমি বিলকুল না পছন্দ করি। অন্তত যার সঙ্গে সারা জীবনটা কাটাতে হবে, পরোক্ষেও যদি তার সম্বন্ধে বেচারীরা কিছু বলতে কইতে না পায়, তবে তাদের পোড়া কপালি নাম সার্থক হয়েছে বলতে হবে। থাক, আমার মতো চুনোপুটির এসব ছেদ কথায় বিজ্ঞ সমাজ কেয়ার তো করবেনই না। অধিকন্তু হয়তো আমার মস্তক লোমশূন্য করে তাতে কোনো বিশেষ পদার্থ ঢেলে দিয়ে তাদের সীমানার বাইরে তাড়িয়ে দেবেন। অতএব আমি নিজের কথাই বলে যাই। নবপরিণীতা সখিনার এসব গুণ থাকা সত্ত্বেও আমি তাকে ভালোবাসতে পারলুম না। অনেক রিহার্সাল দিলুম, কিছুতেই কিছু হলো না। হৃদয় নিয়ে ছিনিমিনি খেলার অভিনয় আমার যেন আর ভালো লাগছিল না। তাছাড়া তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, রাবেয়া যেন আমার হৃদয় জুড়ে রানীর মতো সিংহাসন পেতে বসেছিল। সেখানে অন্য কারুর প্রবেশাধিকার ছিল না। একনিষ্ঠ প্রেমে মানুষকে এতটা আত্মহারা যদি করে না ফেলতো, তবে কায়েস মজনু হয়ে লায়লির জন্য এমন করে বনে পাহাড়ে ছুটে বেড়াতো না। ফারহাদেরও ওরকম পরিণতি হতো না। সাকিনা এত ব্যথা পাচ্ছে বুঝতে পারতুম, কিন্তু হায়, বুঝেও কিছু করতে পারতুম না। বিবাহিতা পত্নীর প্রতি কর্তব্যের অবহেলা
আমার বুকে কাঁটার মতো বিঁধছিল। মা ক্ষুণ্ণ হলেন। বোনেরা বউকেই দোষী সাব্যস্ত করে তালিম করতে লাগলো, কিন্তু কোথায় কি ফাঁক রয়ে গেল জানি না, কিছুতেই তার হৃদয়ের সঙ্গে আমার হৃদয়ের মিশ খেল না। সে কেঁদে মাটি ভিজিয়ে দিলে, তবু মন ভিজল না। অনুশোচনার ও বাক্য জ্বালার যন্ত্রণায় বাড়ি ছেড়ে পালিয়ে এলুম। রাবেয়া আমার বুকে যে আঘাত করে গিয়েছিল, তাই সইতে পারছিলুম না, তার উপর হা খোদা, এ কি করলুম নিতান্ত অর্বাচীনের মতো। এ হতভাগিনীর জীবন কেন আমার সঙ্গে এমন করে জড়িয়ে ফেললুম। অসহ্য এই বৃশ্চিক যন্ত্রণা কাঁটার মতো আমার আগেকার আঘাতটায় খোঁচা মারতে লাগলো। আমি পাগল হয়ে যাওয়ার মতো হলুম। এরই মধ্যে রানীগঞ্জে এসে স্টেট এক্সামিনেশন দিলুম। সমস্ত বছর হট্টগোলে কাটিয়েছি, পাশ করব কোত্থেকে। আগেকার সে চুরিবিদ্যায়ও আর প্রবৃত্তি ছিল না। অর্থাৎ এখন সাফ বুঝতে পারছো যে টেস্টে অ্যালাউ হয়নি, সুতরাং ওটা উল্লেখ করা নিষ্প্রয়োজন। এই শুভ সংবাদ বাবার কর্ণগোচর হবা মাত্র তিনি কিঞ্চিত অধিক এক দিস্তা কাগজ খরচ করে আমায় বিচিত্র সম্ভাষণের উপসংহারে জানিয়ে দিলেন যে আমার মতো কুপুত্তরের লেখাপড়া ওইখানেই খতম হবে, তা তিনি বহু আগেই আন্দাজ করেছিলেন। অনর্থক 1 রাশ টাকা জলে ফেলে দিলেন, ইত্যাদি। আমার জানটা তেতো বিরক্ত হয়ে উঠল। দুত্তর বলে দপ্তর গুটালুম। পরে যা মনে আসতে লাগলো তাই করতে লাগলুম। লোকে আমায় বহরমপুরে যাবার জন্য বিনা ফিতে যেচে উপদেশ দিতে লাগলো। আমি তাদের কথায় ড্যাম কেয়ার করে দিনরাত বোঁ হয়ে রইলুম। 2-4 দিন সইতে সইতে শেষে একদিন বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট মশাই শুভক্ষণে আমায় অর্ধচন্দ্র দিয়ে বিদায় দিলেন। আমি ফের বর্ধমানে চলে এলুম। আমার ছত্রভঙ্গ দলের ভূতপূর্ব গুন্ডাগণ আমায় সাদরে বরণ করে নিল। পিতা সব শুনে আমায় ত্যায্যপুত্র করলেন। 1 বৎসর পরে খবর এলো সাখিনা আমায় নিষ্ঠুর উপহাস করে অজানার রাজ্যে চলে গেছে। মরবার সময়ও নাকি হতভাগিনী আমার মতো পাপিষ্ঠের চরণধুলোর জন্য কেঁদেছে, আমার ছেঁড়া পুরনো একটা ফটো বুকে ধরে মরেছে। ক্রমেই আমার রাস্তা ফর্সা হতে লাগলো। আরো 6 মাস পর মাও চলে গেলেন। আমি তখন অট্টহাসি হেসে বোতলের পর বোতল ওড়াতে লাগলুম। তারপর শুভক্ষণে পল্টনে এসে সেদিয়ে পড়লুম, বোম কেদারনাথ বলে। আরেক গ্লাস জল দিতে পারো ভাই? এতক্ষণ কাজী নজরুল ইসলামের গল্প বাউন্ডেলের আত্মকাহিনী শুনছিলেন আমার কণ্ঠে। এরকম গল্প আরো শুনতে চাইলে বা অন্য যে কোনো গল্প শোনার ফরমায়েশ থাকলে টুক করে চলে আসুন আমাদের মন্তব্যের বাক্সে অথবা ফেসবুকের পাতায়। গল্প কেমন লাগলো, ভালো মন্দ সেসব কথাও জানিয়ে যান। আলোচনা চলতে থাকুক। ইতিমধ্যে ভালো লেগে থাকলে একটু লাইক দেওয়া, শেয়ার করাটুকু করেই ফেলবেন দয়া করে। আর চ্যানেলের নিয়মিত আপডেট পাবেন যদি গ্রাহক হওয়ার জন্য ঘন্টাটি বাজিয়ে দেন একবার সময় করে। সে কাজ আগেই হয়ে গিয়ে থাকলে আর দরকার নেই অবশ্য। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, চেতনায় এবং সংগ্রামে থাকুন। দেখা হবে খুব শিগগিরই। আজ তাহলে আসি।